আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমি তোমাদের ময়মনসিংহ অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। উম্মে হাবিবা আক্তার, ভোলা ডিগ্রি কলেজ, ফুলপুর, ময়মনসিংহ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের একাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান প্রথম পত্র নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের আলোচনার বিষয় হচ্ছে বিজ্ঞানের ধারণা। আলোচনার বিষয় হচ্ছে বিজ্ঞানের ধারণা। হ্যাঁ শিক্ষার্থী বৃন্দ, তোমরা এই আলোচনার শেষে যে বিষয়গুলো বলতে পারবে সেগুলো হচ্ছে বিজ্ঞান কি তা বলতে পারবে, বৈজ্ঞানিক পদ্ধতির ধারণা ও বৈজ্ঞানিক ব্যাখ্যা যে আছে সেগুলো করতে পারবে, ব্যাখ্যা করতে পারবে। বৈজ্ঞানিক পদ্ধতির স্তর আছে, সেই স্তরসমূহ ব্যাখ্যা করতে পারবে। সমাজবিজ্ঞানে বৈজ্ঞানিক মর্যাদা রয়েছে, সেই মর্যাদাগুলো আলোচনা করতে পারবে। এখন আমি তোমাদের প্রথমেই বিজ্ঞানের ধারণা সম্পর্কে আলোচনা করব। বিজ্ঞানটা কি সেই সম্পর্কে আমি আলোচনা করব। তোমরা সবাই জানো যে বিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সায়েন্স। বিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সায়েন্স, যার উৎপত্তি হচ্ছে সাইন্টিয়া শব্দ থেকে। বিজ্ঞানের প্রতিশব্দ সায়েন্স শব্দটি উৎপত্তি হয়েছে কোথা থেকে? সাইন্টিয়া শব্দ থেকে। বিজ্ঞানের শব্দগত অর্থ হলো বিশেষ ধরনের জ্ঞান। বিজ্ঞান বলতে কোনো একটি বিষয় সম্পর্কে সুনিয়ন্ত্রিত চিন্তা, অভিজ্ঞতা ও গবেষণাপ্রসূত জ্ঞান ভাণ্ডারকে বোঝায়। পরস্পর সম্পর্কযুক্ত বিষয়সমূহের শৃঙ্খলিত জ্ঞানই হলো বিজ্ঞান। পরস্পর সম্পর্কযুক্ত বিষয়সমূহের শৃঙ্খলিত জ্ঞানই হলো বিজ্ঞান। বিভিন্ন সমাজ বিজ্ঞানের বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন। আমি তোমাদের সামনে তিনটি সংজ্ঞা তুলে ধরেছি, তিনটি বিজ্ঞানের সংজ্ঞা তুলে ধরেছি। কুলসন ও স্টোন এর মতে বিজ্ঞান হলো সুসংগবদ্ধ জ্ঞান। কুলসন ও স্টোন কি বলেছেন? বিজ্ঞান হলো সুসংগবদ্ধ জ্ঞান। তারপর রবার্ট শান্তে এর মতে বিজ্ঞান হলো জ্ঞানের সমাবেশ ও পদ্ধতি। রবার্ট শান্তের মতে বিজ্ঞান হলো জ্ঞানের সমাবেশ ও একটি পদ্ধতি। তারপর একটি বিখ্যাত গ্রন্থ যেটা দ্য অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি, একটা ডিকশনারিটা ডিকশনারিতে বিজ্ঞানের সংজ্ঞা বলা হয়েছে গবেষণালব্ধ জ্ঞানী বিজ্ঞান। গবেষণালব্ধ জ্ঞানী হলো বিজ্ঞান। এখন বিজ্ঞানের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমি এখানে তুলে ধরেছি তোমাদের সামনে। সেটি হচ্ছে প্রথম যেটা হচ্ছে বিজ্ঞান যুক্তি নির্ভর ও অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের সমষ্টি। বিজ্ঞান যুক্তি নির্ভর ও অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের সমষ্টি। 2 নাম্বার, বিজ্ঞান সমস্যা মোকাবিলায় যৌক্তিক হাতিয়ার। সমস্যা মোকাবেলায় যৌক্তিক হাতিয়ার হচ্ছে বিজ্ঞান। সত্য প্রতিষ্ঠার বিজ্ঞান নির্দিষ্ট বিষয়ের ধারাবাহিক ও সুশৃঙ্খল বিশ্লেষণ প্রক্রিয়া। সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বিজ্ঞান একটি নির্দিষ্ট এবং ধারাবাহিক ও সুশৃঙ্খল বিশ্লেষণ প্রক্রিয়া। তারপরে বিজ্ঞান হচ্ছে যাচাইযোগ্য। বিজ্ঞান হচ্ছে যাচাইযোগ্য। তারপরে বিজ্ঞান উদ্দেশ্যমুখী। বিজ্ঞান উদ্দেশ্যমুখী। বিজ্ঞান বৈজ্ঞানিকের একটি নির্দিষ্ট প্রতিষ্ঠা এবং এর লক্ষ্য হচ্ছে মানব কল্যাণ। নিজস্ব একটি প্রতিষ্ঠান, বিজ্ঞান একটি নিজস্ব প্রতিষ্ঠান, এর লক্ষ্য হচ্ছে কি? মানবের কল্যাণ করা। তারপরে বিজ্ঞানের লক্ষ্য ব্যাখ্যা, বর্ণনা, পুনরনুমান ও নিয়ন্ত্রণ। বিজ্ঞানের লক্ষ্য কি? ব্যাখ্যা করা, পূর্বানুমান করা এবং নিয়ন্ত্রণ করা। তারপর বিজ্ঞান একটি নিয়মতান্ত্রিক জ্ঞান। বিজ্ঞান একটি নিয়মতান্ত্রিক জ্ঞান, একটা নিয়মের ভিতরে চলে বিজ্ঞান।
বিজ্ঞান অবরোহ ও আরোহ ভিত্তিক জ্ঞান। বিজ্ঞান অবরোহ ও আরোহ ভিত্তিক জ্ঞান। বিজ্ঞান একটি অনুধাবন ও সারল্য জ্ঞান। বিজ্ঞান অনুধাবন ও সারল্য জ্ঞান। বিজ্ঞান হলো কার্যকরণ সম্পর্কের ফলাফলের সমষ্টি। কার্যকরণ যে সম্পর্ক, সেই সম্পর্কের ফলাফলের সমষ্টি হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান উপযুক্ত তথ্যের উপর ভিত্তি করে পরিবর্তিত হয়। উপযুক্ত তথ্যের উপরে ভিত্তি করে এই বিজ্ঞানটা পরিবর্তিত হয়। এখন আমি যাব বৈজ্ঞানিক পদ্ধতিটা কি সেই সম্পর্কে আলোচনা করব। আমি বিজ্ঞান কি সে বিষয়ে আলোচনা তোমাদের ধারণা দিলাম। এখন আমি বৈজ্ঞানিক পদ্ধতি যে সেই পদ্ধতিটা কি সে সম্পর্কে এখন আলোচনা করব। দেখো, বৈজ্ঞানিক পদ্ধতি অনুসন্ধানের যুক্তিকে বলে বৈজ্ঞানিক অনুসন্ধানের যুক্তিকে বৈজ্ঞানিক অনুসন্ধানের যুক্তিকে বলে বৈজ্ঞানিক পদ্ধতি। বৈজ্ঞানিক যে অনুসন্ধান, সে অনুসন্ধানের যুক্তিকে কি বলে? বৈজ্ঞানিক পদ্ধতি। অর্থাৎ কোনো বিষয়ের বিজ্ঞান সম্বন্ধ অনুসন্ধানের যুক্তিসঙ্গত উপায় হলো বৈজ্ঞানিক পদ্ধতি। এখানেও আমি তোমাদের সামনে তিনটি সংজ্ঞা তুলে ধরেছি, তিনটি বিজ্ঞানের সংজ্ঞা তুলে ধরেছি। দেখো, জে হবস এর মতে বৈজ্ঞানিক পদ্ধতি হলো এমন একটি পদ্ধতি যেখানে পৃথক পৃথক বা স্বতন্ত্র নিয়মের পদ্ধতিসমূহ ব্যবহার করে দক্ষতা সহকারে উপায় বা জ্ঞান অর্জন করা হয়। কি বলেছেন? যেখানে পৃথক ভাবে এবং স্বতন্ত্র নিয়মের পদ্ধতিসমূহ ব্যবহার করে ব্যবহার করে দক্ষতা সহকারে উপায় বা জ্ঞান অর্জন করে। তারপরে দেখো, জি.এ. ল্যান্ডবার্গ এর মতে কি বলেছেন? বৈজ্ঞানিক পদ্ধতি হলো তথ্যরাজির এক ধারাবাহিক পর্যবেক্ষণ ও শ্রেণীকরণ। তারপরে দেখো আরেকটি বিখ্যাত সংজ্ঞা, এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা তে উল্লেখ আছে, বৈজ্ঞানিক বা বিজ্ঞান ভিত্তিক জ্ঞানার্জনের যে কোনো পদ্ধতি হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। বৈজ্ঞানিক বা বিজ্ঞান ভিত্তিক জ্ঞান অর্জনের যে কোনো পদ্ধতি বৈজ্ঞানিক পদ্ধতি। এখন আমরা যাব এই বৈজ্ঞানিক পদ্ধতিরও কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো জানবো এখন আমরা। দেখো, বিজ্ঞানের মতো বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্য সমূহ দেখো, এক নম্বর প্রকৃতিগতভাবে বৈজ্ঞানিক পদ্ধতিকে জটিল ও বিশ্লেষণধর্মী। এটা হচ্ছে প্রকৃতিগতভাবে বৈজ্ঞানিক পদ্ধতিকে জটিল এবং বিশ্লেষণ করতে হয় এই বৈজ্ঞানিক পদ্ধতি। দুই নম্বর, বৈজ্ঞানিক পদ্ধতি যুক্তি নির্ভর। যুক্তি হলে বৈজ্ঞানিক বক্তব্যের কৌশল যা প্রাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে উপসংহারে পৌঁছাতে সহায়তা করে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে উপসংহারে পৌঁছাতে সহায়তা করে। বৈজ্ঞানিক পদ্ধতি উদ্দেশ্যমুখী ও ধারাবাহিক। বৈজ্ঞানিক পদ্ধতি উদ্দেশ্যমুখী এবং ধারাবাহিক। বৈজ্ঞানিক পদ্ধতি কাঠামোবদ্ধ, প্রকৃতিগতভাবে তাত্ত্বিক। বৈজ্ঞানিক পর্যবেক্ষণ ও সে বিষয় বৈশিষ্ট্যসমূহ বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারিক সাফল্যের নির্ধারণ করে। তারপরে দেখো 6 নাম্বার, এটির পরীক্ষিত জ্ঞানের সৃষ্টি করে যেখানে পুনঃপরীক্ষণের অবকাশ থাকে। কি করে? পরীক্ষিত জ্ঞানের সৃষ্টি করে যেখানে কি পুনঃপরীক্ষণের অবকাশ থাকে, আবার পরীক্ষা করার অবকাশ থাকে বৈজ্ঞানিক পদ্ধতি। বৈজ্ঞানিক পদ্ধতি কি করে? মূল্যবোধের নিরপেক্ষতা বজায় রাখে। বৈজ্ঞানিক পদ্ধতি নিরপেক্ষতা বজায় রাখে। তারপর 8 নাম্বার, বৈজ্ঞানিক পদ্ধতি বস্তুনিষ্ঠ ও নিয়মতান্ত্রিক। বস্তুনিষ্ঠ এবং নিয়মের ভিতরে পড়ে এই বৈজ্ঞানিক পদ্ধতিটি। বৈজ্ঞানিক পদ্ধতি নিরপেক্ষ এবং অভিজ্ঞতা ভিত্তিক, অভিজ্ঞতালব্ধ জ্ঞান নির্ভর। 10 নাম্বার, সাধারণীকরণ বৈজ্ঞানিক পদ্ধতির অন্যতম বৈশিষ্ট্য। তারপরে দেখো, ভবিষ্যৎবাণী করতে সক্ষম হতে পারে। তারপরে 12 নাম্বার, বৈজ্ঞানিক পদ্ধতি সমালোচনামূলক। এই যে বৈজ্ঞানিক পদ্ধতি, এটা সমালোচনামূলক হয়ে থাকে। যৌক্তিক ব্যাখ্যা নির্ভর পদ্ধতি। আর সর্বশেষ, বিষয়গত যথার্থতা তুলে ধরে। এখন আমরা যাব বৈজ্ঞানিক পদ্ধতির কিছু স্তর আছে, সেই স্তরগুলি সম্পর্কে জানবো। এই বিষয়ে থিওডোরসন তার 7টি স্তর কথা বলেছেন। এখন আমরা 7টি স্তরগুলি সম্পর্কে জানবো। এই
শাস্তি স্তরের মধ্যে প্রথম যে স্তরটি হচ্ছে সেটা হচ্ছে সমস্যা নির্বাচন। প্রথম এবং প্রধান স্তর হচ্ছে সমস্যা নির্বাচন। সমস্যা নির্বাচন ব্যতীত বৈজ্ঞানিক পদ্ধতি বৈজ্ঞানিক নিয়ে আলোচনা করা যায় না। বিজ্ঞানের যে কোনো সিদ্ধান্ত বা তথ্য সৃষ্টির জন্য সমস্যাকে অবশ্যই নির্বাচন করতে হবে। সমস্যাটা নির্বাচন করে তারপরে আমাদের এগোতে হবে। বহু শাখা প্রশাখা বিভিন্ন ধারা, সিদ্ধান্ত বা তথ্য সৃষ্টিতে এই স্তরটি অত্যন্ত প্রয়োজনীয়। এই সমস্যা গবেষক বা বিজ্ঞানীকে সমাজ জীবনে যে সমাজ জীবন থেকে নির্বাচন করতে হয়। এখন এই যে সমাজ জীবন থেকে নির্বাচন করতে হয় যে বিষয়টা, এটা হতে পারে উদাহরণ হিসেবে কর্মজীবী নারী, যে এটাকে আমরা তুলে ধরতে পারি। কর্মজীবী নারীরা কি করে, তারা পরিবারেও কাজ করে এবং কর্মক্ষেত্রেও খেটে থাকে। কিভাবে কর্মজীবী নারীরা পরিবার আর কর্মক্ষেত্রে মোকাবেলা করে, সে জিনিসটাকে আমাদেরকে আগে আলোচনা করতে হবে, জেনে নিতে হবে। সেই সমস্যা তার কি কি সমস্যার সৃষ্টি হয়, দুইটি ক্ষেত্রে তাদের মোকাবেলা করতে মানে কাজ করতে কি কি সমস্যা, সেটা নির্বাচন করে আমরা সেই অনুযায়ী কাজ এগিয়ে যেতে পারি। এখন দেখো, তারপর হচ্ছে সমস্যা তাত্ত্বিক। তারপরটা হচ্ছে সমস্যাতাত্ত্বিক। এই যে আমি কিছু সমস্যাতাত্ত্বিক হতো বৈজ্ঞানিক পদ্ধতির দ্বিতীয় ধাপ হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি সহ সমস্যা তাত্ত্বিক কাঠামো। এই সমস্যাতাত্ত্বিক কাঠামোটা বিজ্ঞানের, আমি কিছুক্ষণের জন্য কর্মজীবী নারীদের কথা বলেছি, স্পষ্ট যুক্তিসঙ্গত একটি ধারণা। এই কর্মজীবী নারীরা কি হতে পারে, কর্মজীবী নারীদের বিভিন্ন ধরনের হতে পারে, তাই না? কি ইটের ভাটা কর্মজীবী নারী হতে পারে, আবার কি হতে অফিসে কর্মজীবী নারী, আবার উচ্চ পর্যস্ত কর্মজীবী নারী হতে পারে। আমাদের প্রথমত দিকটা সমস্যার তাত্ত্বিক যে কাঠামোটা, সেটা নির্বাচন করতে হবে। সে কোন ধরনের কর্মজীবী নারী, সেটা আমাদের নির্বাচন করতে হবে। সেই ভিত্তিতে আমাদের বৈজ্ঞানিক আলোচনা করতে হবে। ইটের ভাটা তে কর্মজীবী নারী, না অফিসে কর্মরত কর্মজীবী নারী, নাকি উচ্চ পর্যস্ত কর্মজীবী নারী। তারপর হচ্ছে অনুমিত সিদ্ধান্ত প্রণয়ন। এই যে আমরা গবেষণা করি, গবেষণা প্রণয়নে গবেষণা উপস্থাপিত প্রশ্নগুলি সমস্যা মোকাবেলায় এই উত্তর সন্ধান হচ্ছে অনুমিত সিদ্ধান্ত প্রণয়ন। এই অনুমিত সিদ্ধান্ত পূর্বেই আমাদের কি করতে হবে, ঘোষণা করতে হবে যে আমরা কোনটা আলোচনা করব। গবেষক কেন্দ্রকে কোন পথে অগ্রসর হবে, সে বিষয়টিতে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা গবেষণা সমাধান করতে কোন বিষয়টি নিব, কোন বিষয়টি বাদ দিব, কোন বিষয়টি নেওয়া যাবে, এই বিষয়গুলোকে আমাদের চিন্তা ভাবনা করে নিতে হবে। সেই চিন্তা ভাবনা করে এই অনুমিত সিদ্ধান্ত আমরা অগ্রসর হতে পারবো। তারপর দেখো, তথ্য বা উপাত্ত সংগ্রহ। আমরা গবেষণা করতে গিয়ে প্রথমে এই পদ্ধতির মানে তথ্য বা উপাত্তটা নিতে হবে। পদ্ধতিতে পরিচালনা হোক না বা যে কোনো পদ্ধতিতে এই পরিচালনাটা হোক বা না হোক, এর ভিতরে গবেষণা ইনপুট হিসেবে এই তথ্য ব্যবহৃত হয়ে থাকে। উপাত্ত এগুলো কি হয়তো উপাত্ত দিগুলো কি করতে পারবে, উপাত্ত সংগ্রহ করতে পারবে এবং এটা তথ্যের ভিতরে হতে পারে, আবার বাইরেও হতে পারে। যেমন মাঠ পর্যায়ে হতে পারে, আবার মাঠ পর্যায়ে যে তথ্যগুলো আমরা সংগ্রহ করে থাকবো, সেটা হচ্ছে এই তথ্যের প্রাথমিক উৎস। আর আমরা যেমন ধরো যে বই পুস্তকের মাধ্যমে কোনো তথ্য সংগ্রহ করি, এটা হচ্ছে মাধ্যমিক স্তর। এখন যে উৎস থেকে আমরা তথ্য সংগ্রহ করি না কেন, তাকে সংগ্রহ করতে হবে সেই পদ্ধতি অনুযায়ী আমাদের আগাতে হবে। এই পদ্ধতি সম্পর্কে কি সাক্ষাৎকার, প্রশ্নপত্র, পর্যবেক্ষণ প্রেরণ, তারপর পরীক্ষা, নমুনা জরিপ, কেস স্টাডি, তারপরে জরিপ পদ্ধতি, পর্যন্ত প্রবৃত্তি হিসাবে আমরা এই তথ্যপত্র সংগ্রহ করে থাকি। এখন দেখো, আমাদের যে তথ্য উপস্থাপনা বা তথ্য সাজানো, যেটা তথ্য উপস্থাপনা, তাহলে এ পর্যায়ে গবেষক, এটি হচ্ছে পঞ্চম পর্যায়। এই পর্যায়ে গবেষক সংগৃহীত তথ্য পরিসংখ্যান পদ্ধতি প্রয়োগ করে টেবিল, গ্রাফ, তারপরে চার্ট প্রভৃতির মাধ্যমে উপস্থাপন
করে থাকতে পারে। সংগৃহীত তথ্য যথাযথভাবে আবার সাজানো যেতে পারে, তথ্যগুলিকে যথাযথভাবে সাজানো যেতে পারে। এখন আমরা আসব যে ষষ্ঠ যে তথ্যকে বিশ্লেষণ, আমরা যে তথ্যটা পেলাম, সংগৃহীত তথ্যটাকে আমরা সাজানোর পর তথ্যটাকে বিশ্লেষণ করতে হবে। তথ্য বিশ্লেষণ ব্যতীত সুনির্দিষ্ট সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারবো না। এটাকে তথ্য বিশ্লেষণ সুনির্দিষ্টভাবে সাজাতে হবে। শুধু তাই তথ্য বিশ্লেষণ বৈজ্ঞানিক পদ্ধতির স্তরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশ্লেষণের গবেষক তার প্রণীত অনুমিত সিদ্ধান্তে পৌঁছাতে পারে, যাচাই করতে পারে। এখন দেখো আমরা যাব সর্বশেষ যেটা ভবিষ্যৎবাণী। ভবিষ্যৎবাণী বৈজ্ঞানিক পদ্ধতি সর্বশেষ এবং একটা গুরুত্বপূর্ণ স্তর। এই যে এতক্ষণ পর্যন্ত যতগুলি আলোচনা করলাম, সমস্যা নির্বাচন করেছি, সমস্যা তাত্ত্বিক কাঠামো করেছি, অনুমিত সিদ্ধান্ত প্রণয়ন করা হয়েছে, তথ্য বা তথ্য সংগ্রহ করা হয়েছে, তথ্য সাজানো হয়েছে, তথ্য বিশ্লেষণ করা হচ্ছে, এইগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এই অনুযায়ী আমাদের বিশ্লেষণ করতে হবে। তা ভবিষ্যতের জন্য আমাদের সুন্দরভাবে বিশ্লেষণ করতে হবে। এখন আমি যে সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক যে পদ্ধতি আছে, এই বৈজ্ঞানিক পদ্ধতির মর্যাদা রয়েছে, এই মর্যাদাটা কি সেই সম্পর্কে আলোচনা করব। এখন দেখো বিভিন্ন দার্শনিক যুক্তিবিজ্ঞানের মর্যাদা কি করেছে, মর্যাদা সমাজবিজ্ঞানে শুনছে। বিভিন্ন বৈজ্ঞানিক অনুশীলনের মাধ্যমে সমাজবিজ্ঞানের সমাজ জীবনের পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণে প্রয়াস পেয়েছে। এই সমাজবিজ্ঞানের যে প্রয়াস বিশ্লেষণ, এখানে প্রথমেই যিনি দিয়েছেন দার্শনিক সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কুথ কি বলেছেন, তিনি সর্বপ্রথম এই ইয়াটা করেছেন, মর্যাদাটার কথা আলোচনা করেছেন। তিনি বলেছেন সমাজবিজ্ঞানকে বিজ্ঞানের রানী হিসেবে উল্লেখ করেছেন, আখ্যায়িত করেছেন, সমাজবিজ্ঞানের রানী হিসেবে আখ্যায়িত করেছেন অগাস্ট কুথ। তারপরে দেখো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এমিল ডুরখেম সমাজবিজ্ঞানকে যথার্থ বিজ্ঞান হিসেবে গণ্য করেছেন, যথার্থ বিজ্ঞান হিসেবে উল্লেখ করেছেন। তিনি বিবর্তনের প্রক্রিয়া বিশ্বাসী বলে সমাজবিজ্ঞানকে প্রাকৃতিক বিজ্ঞানে পর্যাবৃত্ত করেছেন, পক্ষপাতী হয়েছে। তারপরে দেখো আরেকটি এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি ম্যাক্স ওয়েবার ছবি দেখতেছি। তিনি এই বৈজ্ঞানিক মর্যাদার কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, ম্যাক্স ওয়েবার বলেছেন, একে প্রাকৃতিক বিজ্ঞানে পর্যাবৃত্ত না করে ইতিহাস ও অন্যান্য সমাজ বিজ্ঞানের পর্যালোচনামূলক বিষয়ের সঙ্গে তুলনা করেছেন। তারপরে আছেন হবহাউস। তারপরে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন হবহাউস বলেছেন সমাজবিজ্ঞানে মানুষকে সমাজ জীবনের বিজ্ঞানের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করেছেন। এখন দেখো আমি আরেকটি ছক তোমাদের তুলেছি বিজ্ঞানের ক্ষেত্রে। দেখো বিজ্ঞানের যুক্তিতে সমাজ বিজ্ঞান, এখানে হচ্ছে নির্ভরযোগ্য জ্ঞান পরিবেশন, সাংগঠনিক কাঠামো, পদ্ধতিগত ও গঠনাকৃতি। এই তিনটি সম্পর্কে ভিত্তিতে অধ্যায় সমাজ বিজ্ঞান আলোচনা সমাজ বৈজ্ঞানিককে আলোচনা করেছে, বৈজ্ঞানিক পদ্ধতিকে আলোচনা করেছেন। এতক্ষণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমি যে সমাজ বিজ্ঞানের বৈজ্ঞানিক পদ্ধতিগুলি আলোচনা করেছি, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি তোমাদের একটি একক কাজ দিচ্ছি, বাসায় বসে সুন্দর করে ফেলবে। বৈজ্ঞানিক পদ্ধতির মূলত সমাধান প্রক্রিয়া কথাটির যুক্তি উপস্থাপন করবে, এটার একটা যুক্তি উপস্থাপন করবে। দেখো এখন এতক্ষণ পর্যন্ত আমি যে বিষয়গুলো আলোচনা করেছি সেটার পরিপ্রেক্ষিতে আমি তোমাদের জন্য তিনটি প্রশ্ন রেখেছি, মূল্যায়ন প্রশ্ন, নির্বাচনী মূল্যায়ন প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে বিজ্ঞানীরা ঘটনাবলীকে সর্বদা কয় ভাগে ভাগ করেন? ঘটনাবলীকে সর্বদা কয় ভাগে ভাগ করেছেন? 2 ভাগে। তারপরে হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি বৈশিষ্ট্য কোনটি? ধারাবাহিকতা।
বৈজ্ঞানিক ইংরেজি সায়েন্স শব্দটি এসেছে সায়েন্টিয়ার শব্দ থেকে। সায়েন্টিয়ার সাথে সাদৃশ্য রয়েছে কোনটি? হচ্ছে জ্ঞান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তোমাদের জন্য একটি হোমওয়ার্ক রেখেছি, বাড়িতে বসে সুন্দর করে ফেলবে। সমাজ বিজ্ঞানের বৈজ্ঞানিক ভিত্তি, যুক্তি ও দৃষ্টান্তের মাধ্যমে বিশ্লেষণ করো। এখন এতক্ষণ পর্যন্ত আমি যে আলোচনা করেছি, আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশায় আজকের মতো আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।